গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আমার প্রতিশ্রুতি মতন গতকাল যে পোস্ট আমি করেছি রাত্রে, আমার সেই কথা রাখার জন্য একটি লাইভ কেস আরম্ভ করছি। কেস টেকিং শুধু শেখানো নয়, লাইভ মানে রোগী দাঁড় করিয়ে কিভাবে কেস টেকিং করে একটা ঔষধ সিলেকশন করা হয় তা আমি দেখাবো। শুক্রবারে করে আমি ক্লাসটা নিতে চেয়েছিলাম, কিন্তু আমি এও বলেছিলাম যে যখনই সময় পাব তখনই একটা ক্লাস, এরকম লাইভ ক্লাস নেব। আমাদের আজকের শেষ রোগী একটি ছড়িয়েছি চর্মরোগ, নতুন দেখাবে। তো আমি বললাম আপনার কেসটা লাইভ ক্লাস করব আমার ছাত্রদের দেখানোর জন্য, সেটাই আমি আরম্ভ করছি। এখন প্রশ্ন হচ্ছে যে লাইভ ক্লাস হঠাৎ চালু করলাম কেন? আমি তো এরকম ক্লাস আগে অনেক নিয়েছি ফেসবুকে, কিন্তু সমস্যা হচ্ছে ফেসবুকে অনেকে শিখে আবার সমালোচনা করে, সেই দুঃখ থাকতো। অনেকে এখান থেকে নিজেদের ইউটিউবে পাচার করত, সেই অসঙ্গতি থাকতো। এইসব কারণে আমি নিতে চাইছিলাম না। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু ভুঁইফোড় হোমিওপ্যাথ, যারা হোমিওপ্যাথি শেখার চেষ্টা করছে কিন্তু নিজেদেরকে সর্বেসেবা মনে করছে। অনেকেই আছে, হাজার হাজার হোমিওপ্যাথরা যারা নিজেদেরকে মনে করে একটু কম জানি, শেখার চেষ্টা করছি। এমন কিছু হোমিওপ্যাথ আছে যেন মনে হচ্ছে সে সব জানে। এবং আমরা যারা প্রচুর পড়াশোনা করেছি, ৪৫ বছর ধরে হোমিওপ্যাথি পড়াশোনা করে এখনো নিউটনের মতো বলতে চাইছি যে জানালাটা বন্ধ করতে হবে, থাক খোলা থাক, অসুবিধা নেই, ছেড়ে দাও। আমরা হোমিওপ্যাথির এখনো নুড়ি পাথর কুড়িয়ে চলেছি। এ অগাধ সমুদ্রের মাঝখানে যেতে পারিনি, তীরে ঘুরছি আমরা এখনো মনে করি। কিন্তু সেই এক ধরনের হোমিওপ্যাথরা মনে করছে তারা বিরাট পণ্ডিত। হ্যানিম্যান যা কেস টেকিং এর কথা বলে গেছে, কেন্ট যা বলে গেছে, ফিলিস স্পাইট, রবার্টস, স্টুয়ার্ট ক্লাউজ, ডানহাম যা বলে গেছে, সেই সব থিওরি নিয়ে যখন আমি বলতে চাইলাম যে এদেরই কথাগুলো গুছিয়ে সুন্দর করে আমি একটা সিস্টেম তোমাদের শেখাবো, সেই ভুঁইফোড় হোমিওপ্যাথরা বলে কেন ওসব চলে না। আমি আরো অনেক জানি, আরো ৫-৭টা নাম ওই ক্যাটালগে থাকে, দেখে দেখে চালাতে আরম্ভ করলো। তারা এক ধরনের মানসিক রোগী। সেই নামগুলো দেখে লিখতে গেলেও ঠিক করে পারবে না, এর জায়গায় ই করে ফেলবে। কারণ আই নো দ্য ডেপথ অফ দ্য পালস অফ দ্যাট ফেলোস। তাদের নারীর কতটা ডেপথ আছে আমি জানি, বুঝতে পারি। তো এরা আবার শিক্ষক সেজে অনেক দুর্বল চিত্তের ছেলেদের যাচ্ছে আমার কাছে, এসো এসো এসো। কে আসবে? তারা যাচ্ছে, কিছুই শিখতে পারছে না, টাকাও নিচ্ছে। আবার টাকা নেওয়ার পরে শুনছি ব্লকও করে দিচ্ছে। মানে চ্যাংরামোর চূড়ান্ত করছে কিছু অপদার্থের দল। এদেরকে বাঁচানোর জন্য, এদের খপ্পরে না পড়ার জন্যই, এদের আঙিনায় না যাওয়ার জন্যই আমার এই প্রচেষ্টা। আশা করি এই প্রচেষ্টা সফল হবে। কেস টেকিং শিখতে যেতে হবে কেন? তুমি কেস টেকিং এর কি জানো? ভাঙা ভাঙা ইংরেজি নিয়ে, উল্টো পাল্টা উচ্চারণ নিয়ে নিজেদের পণ্ডিত ভাবছে এক ধরনের লোক।
কিছুই জানে না, দৌড়াচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা বা যারা কলেজে ভালো করে শিখতে পারেনি তারা। তাদের আর যেতে হবে না, তাদের আর কোথাও দৌড়ানোর প্রয়োজন নেই। তোমাদের জন্য আমি ডাক্তার রবিন বর্মন আবার হাজির হয়েছি ফেসবুকের আঙিনায়। সো কেস টেকিং লাইফ, জীবন্ত মানুষ সামনে দাঁড় করিয়ে শেখাবো। তোমাদের কোথাও যেতে হবে না, কাউকে কোনো টাকা দিতে হবে না, কারুর বড় বড় ফলস কেতাবি হিপোক্রেটিক ভণ্ডামি মার্কা লেকচার শুনতে হবে না। শুধু আমার একটাই অনুরোধ, আমি শেখাবো, আমি বোঝাবো, আমি পড়াবো, আমি তোমাদের তৈরি করব। ওই ভণ্ডদের সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না। এটা আমার হিংসার কথা নয়, তোমাদের মন মানসিকতা নষ্ট না হয় তার জন্যই আমার এই উপদেশ। কারণ দুম করে একটা কথা বলে দেবে, তোমরা সেটা বিশ্বাস করে নেবে। কোমলমতি তরুণ হোমিওপ্যাথরা বিশ্বাস করে নাই। যেমন সেইকে হুদবুদ না বুদবুদ রটিয়ে দিল হ্যানিম্যানের ব্যক্তিগত জীবন নিয়ে, সহজ সাদাসিধে ছেলেগুলো বিশ্বাস করে নিচ্ছে সব মিথ্যা বুজরুকি। এই বুজরুকি যেন না চলে হোমিওপ্যাথিতে। এরকম হোমিওপ্যাথির মায়াজম শেখাচ্ছে। তো সেইখানে যদি আমি কারো দেখি অন্য জায়গায় যাতায়াত করছো, তাদের কিন্তু আমি ব্লক করে দেবো। আবার উল্টো দিকে যাদের ব্লক করা হয়েছিল এতদিন, ভুলভ্রান্তি হয়েছিল, আমি দেখেছি আমার সেন্টিমেন্টে লেগে গেছে, কিছু একটা খারাপ কথা বলেছে, আমার ভালো লাগেনি, ভালো লাগলে তো গন্ডগোল করবো না, আমি ব্লক করে দিয়েছি। সেই সব ব্লক আমি খুলতে চাই। শুধু হোয়াটসঅ্যাপে একটু লিখে দাও যে স্যার আমি ভুল করেছিলাম, অন্যের প্ররোচনায় করেছি, আমি আর এমন করবো না। এখনই 5 জনকে ছেড়েছি আমি, 5টা প্রমাণ আমি দেখিয়ে দেবো, আমি ফেসবুক পোস্ট করে দেখিয়ে দেবো। 5 জন অতি বিনীতভাবে তারা বলেছে স্যার আপনি ক্ষমা করে দিন, যা হয়ে গেছে আর করবো না। অন্যায় নয়, তারা ভুলবশত কেউ করতেই পারে, তারা আসুক, শিখুক। তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খারাপ করার তো কোনো কারণ নেই। তারা আমার শত্রু নয়, তারা আমার ভাই, তারা আমার পুত্র সম, কন্যা সম। দে আর মাই ব্রাদার, আই হ্যাভ নাথিং টু সে অ্যাগেনস্ট দেম পার্সোনালি। সবাইকে খুলে দেবো, শুধু আমার কাছে আসতে হবে, আমাকে অনুরোধ করতে হবে। এই ভূমিকাটুকু দেওয়ার পরে একটি সোরিয়াসিস রোগী আমরা প্র্যাকটিক্যাল কেস টেকিং করে শেখাচ্ছি। আমার সামনে 1-2 রোগী বসে আছে। ডক্টর অভিজিৎ আমার এই লেকচারটি ভিডিও করছে। আমাদের ডাক্তার নূর মোহাম্মদ আমার চেম্বারে সবসময় থাকে, আমার অ্যাসিস্ট্যান্ট। ডক্টর নূর মোহাম্মদকে দায়িত্ব দিয়েছি কেসটা লেখার জন্য। আমি বলবো লিখবে কিভাবে কেস টেকিং, কিভাবে সিমটম কালেকশন করলাম, সেভাবে আমি জিজ্ঞাসা করব। এই রোগী আর একটু এগিয়ে আসেন, ওনারই লাইভ, বসেন না আপনি, বসেন, ওনারই লাইভ করছি। এই 2 জন বসে আছেন, একজন ডক্টর তাপস আমাদের চেম্বারের অ্যাসিস্ট্যান্ট, আর এক ভদ্রমহিলা, তাকে দেখেছি মনে হয় কোথাও। এখন আরম্ভ করছি। আপনার নাম বলুন, কিভাবে একটা পেশেন্ট দিয়ে আমরা আরম্ভ করি, আমি সিস্টেমটা দেখাচ্ছি। আপনার নাম বলুন। গৌরাঙ্গ দাস। এতক্ষণ কি করছিল, এখন আবার দাগ কাটতে আরম্ভ করছো? দাগ কাটার কি প্রয়োজন? তোমাদের অনেক দিনই বলেছি এখানে দাগ কাটার তো কোনো প্রয়োজন নেই। কেন দাগ কাটবে তুমি? এখান থেকে লেখো গৌরাঙ্গ দাস। দাগ কি জন্য লাগছে? কি অ্যাপ্লিকেশন লিখছো, দরখাস্ত লিখছো? গৌরাঙ্গ দাস, তাড়াতাড়ি করো। গৌরাঙ্গ দাস, আপনার বয়স কত? বয়স 63, নিচে লেখো 63 ইয়ার্স। ফোন নাম্বার লিখবে সবসময় রোগীদের, কোনো দরকারে তাকে ফোন নাম্বার কেন লাগে, অনেক কাজে লাগে। উনি একটা জিনিস ফেলে গেলেন, চশমা ফেলে গেলেন, একটা কাগজ ফেলে গেলেন, বা আমার পরবর্তীকালে কোনো দরকারে জানিয়ে দিলাম, ফোন নাম্বার লিখতে হবে। আপনার ফোন নাম্বার বলুন। 9163152013। তো পেশেন্টের নাম কি? নূর মোহাম্মদ গৌরাঙ্গ দাস। গৌরাঙ্গ দাস, এজ 63। এইখানে ডিস্ট্রিক্টের নাম লেখো, বাংলাদেশ হলে পিটি লেখো। আপনি বাংলাদেশ না এখানকার? এখন কোথাকার?
এখন কলকাতার ঠিকানা কলকাতা লেখো। কলকাতা, কলকাতার কোন জায়গা? কাকুরগাছি, বাগুইয়াটি। বাগুইয়াটি অ্যাকচুয়ালি বাগুইয়াটি নর্থ 24 পরে, আমাদের নর্থ লিখলে হতো, তো লিখে তো ছেড়ে দাও। তো কলকাতার পিন নাম্বার হয়ে গেছে অনেক, কিন্তু ডিস্ট্রিক্ট বাগুইয়াটি। আপনার মেন কমপ্লেন কি? আপনি কি জন্য এসেছেন? কিভাবে আমি প্রশ্ন করি, কিভাবে কেস টেকিং করি, একটা রোগী কিভাবে আরম্ভ করি আর কিভাবে শেষ করি, একটা কেস দেখলেই সবাই মোটামুটি বুঝতে পারবে। আমি ডাক্তার, চেম্বারে বসে আছি। আমার কাছে রোগী আসলে আমি কিভাবে কেস টেকিং আরম্ভ করছি, নূর মোহাম্মদ না লিখলে এটা আমি লিখতাম, ধরো আমি লিখছি এইভাবে, এই প্যাটার্নে। আপনার মেন অসুবিধা কি? আপনি কি জন্য এসেছেন আমার কাছে? স্কিনের কি প্রবলেম? সোরিয়াসিস বলছে ডাক্তারেরা। কোথায় দেখান দেখে একটু। তো সোরিয়াসিস, মাথায়ও আছে। সোরিয়াসিস 2 পায়ে আছে। বাঁ পায়ে বেশি মনে হলো। বাম দিকে কি আপনার বেশি? শরীরে অন্য জায়গায় কি বাম দিকেই বেশি? পায়ে বাম দিকে বেশি। মাথায় কোথায়? তো মাথায়, এটা তো ডান দিক। তাহলে ডান দিক বাম দিক বেশি কম বলে কিছু বোঝা যায় না। তো লেখো সোরিয়াসিস, প্রেজেন্ট কমপ্লেন্স সোরিয়াসিস। সোরিয়াসিসের পি উচ্চারণ হয় না, যেমন নিউমোনিয়ার, যেমন হোমিওপ্যাথিতে সোরা, এগুলোর পি উচ্চারণ হয় না। সো সোরিয়াসিস, PSORIASIS, সোরিয়াসিস। প্রথম কথা লিখতে হবে ডিউরেশন, কতদিন হচ্ছে একটা রোগ, রোগের ডেপথ কি, ডেনসিটি কি জানতে হবে। এই রোগ আপনি কতদিন ধরে দেখছেন? 16 বছর। 16 ইয়ার্স। সোরিয়াসিস 16। অনেকে লেখে ফ্রম, সিন্স, এত লেখার তো দরকার হয় না, কিচ্ছু লেখা দরকার না। 16 ইয়ার্স, ওই ফর, লাস্ট, এসব কোনো তো দরকার নেই। অনলি 16 ইয়ার্স, 16 বছর ধরে। 16 বছর ধরে ভদ্রলোকে স্কিন ডিজিজে ভুগছে, নাম সোরিয়াসিস। তাহলে আমরা প্রেজেন্ট কমপ্লেন্স লিখছি এখন। PC মানে প্রেজেন্ট কমপ্লেন্স নাম্বার 1 সোরিয়াসিস, ডিউরেশন 16 ইয়ার্স। এখন আমাদের এইগুলো সিমটম, এই সিমটমকে আমরা কমপ্লিট করি। কমপ্লিট সিমটম কিভাবে করি? কমপ্লিট সিমটম কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিট্যান্স। কারণ বনিং-ওশেন বলেছে এই পয়েন্টগুলো: কুইজ, কুইজ, উবি, কুর, কোয়ামাডো, কন্ট্রো, কুইবাস, একজিলাস। এইসব একটা, আমি বারবারই বলেছি, এগুলো হ্যানিম্যান, বনিং-ওশেন সব সাজিয়ে গুছিয়ে দিয়েছেন, কেন্ট দিয়েছেন, সবাই লিখেছেন। আমি সিস্টেমটা তোমাদের দেখাতে চাইছি, তার মধ্যে যেগুলো যেখানে আমার অভিজ্ঞতা জানাতে চেয়েছি, সেই জন্য আমার পদ্ধতি বলেছি। একটি ছাগল হিংসায় জর্জরিত হচ্ছিল, টাকলু মার্কে একটা ছাগল দেখেছিলেন আপনারা? সেই টাকলুটা কোত্থেকে এসে বলছে আপনার কি ক্রেডিট আছে, আপনি কেন লিখছেন? তারপরে যখন চেপে ধরলাম, যাচ্ছে ঠিক আছে, হ্যানিম্যান কেন তো আছে, আমরা বলেছি, আমার ছাত্র মেহেদি আসান সবাই ধরলো। তখন আমি বললাম কোথায় কোথায় কি, কে কি বলেছে দেখান তো। অমনি টাকলু কেটে পড়লো, টাকলু বাবা আর নেই। তো এরকম হিংসুটে দৈত্য হোমিওপ্যাথি জগতে প্রচুর আছে, একটু চেপে ধরলেই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তাহলে আমাদের কমপ্লিট সিমটম করতে গেলে কজেশন, সোরিয়াসিসের কোনো পার্টিকুলার কজেশন থাকে না, এটা একটা ইমিউন ডেফিসিয়েন্সি ডিজিজ, এর কারণ সঠিক জানা যায় না। তবু আমরা যে সব রোগে জিজ্ঞাসা করব, এই রোগেও জিজ্ঞাসা করব যে আপনার কোনো কারণ মনে পড়ে কিনা, কোনো ঘটনার পর থেকে, বা কোনো কারণ আপনার মনে হয় যে এই 16 বছর আগে কিভাবে আরম্ভ হলো, কিছু বলতে পারেন আপনি? মাঝে মাঝে মাথা চুলকাতো, তাহলে প্রথম আরম্ভ হয়েছিল মাথায়। এইটা আমাদের জানার দরকার। একটা বাতের ব্যথা বা একটা চর্মরোগ সর্বপ্রথম কোথায় আরম্ভ হয়েছিল? লেখো স্টার্টেড ফ্রম স্ক্যাল্প, মাথার চাঁদি থেকে আরম্ভ হয়েছিল। স্টার্টেড ফ্রম স্ক্যাল্প। যদি আদর্শ আরোগ্য হয় তাহলে দেখা যাবে মাথাটা কিন্তু আগে কমবে। অ্যাকর্ডিং টু হেরিংস ল অফ কিওর, মাথাটাই আগে কমবে, তারপরে অন্যদিকে কমতে চাইবে, এটা সাধারণত নিয়ম। তারপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। তো 16 বছর ধরে দেখছেন, মাথার থেকে আস্তে আস্তে আপনি এখানে ওখানে দেখতে লাগলেন। আপনি চিকিৎসা কি করেছেন? চিকিৎসা অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় দেখিয়েছি, যেমন
অ্যালোপ্যাথি দেখিয়েছি, হোমিওপ্যাথি দেখিয়েছি, আয়ুর্বেদিক দেখিয়েছি, কোথাও পুরোপুরি সারাতে পারি, কিছু কিছু কমিয়ে রেখেছি। অ্যালোপ্যাথি ডাক্তারেরা নিশ্চয়ই লাগানোর ওষুধ দিয়েছিল হ্যাঁ, উপরে, লাগানোর ওষুধ দিয়েছে। দেখো ট্রিটেড বাই অয়েন্টমেন্ট। ইংরেজি বাংলাদেশের ছেলেরা খুব কম বোঝে, কিন্তু আমি যদি এইভাবে কিছু কেস দেখাই তখন ওরাই বলবে স্যার ইংরেজিতে অনেক সোজা এবং ইংরেজি শব্দ অনেক সহজে লেখা যায়। ট্রিট মানে চিকিৎসা করা, পাস্ট টেন্সে চিকিৎসা করা হয়েছে, তাই ট্রিটেড ইডি যোগ করতে হয় পাস্ট টেন্সে। তো ট্রিটেড বাই অ্যালোপ্যাথিক অয়েন্টমেন্ট, অ্যালোপ্যাথিক মলম লাগানো হয়েছিল, ওটাকে লাল কালি দিয়ে আন্ডারলাইন করো, ট্রিটেড বাই অয়েন্টমেন্ট। এইবারে 16 বছরের রোগ যখন, তাহলে কজেশন আমরা কিছু পার্টিকুলার পেলাম না, লোকেশন বিভিন্ন জায়গায় আছে, ডান দিক বাঁ দিক বেশি কিছু পেলাম না, ওনার পিঠে মাথায় পায়ে সব জায়গাতেই আছে। এবারে সেন্সেশন, এই রোগের সেন্সেশন বলতে চুলকানি। আপনার চুলকানি ছাড়া কি ভিতরে সূঁচ ফোটাচ্ছে, কাঁটা মারছে বা জ্বালা করছে এরকম কিছু বোঝেন? না, শুধু চুলকায়। শুধু চুলকায়। আচ্ছা, এইবারে এই চুলকানির মডালিটি নিতে হবে আমাদের, তাহলে অন্য সেন্সেশন কিছু নেই, যেমন অন্য বাতের ব্যথা হলে বা অন্য কিছু হলে আমাদের কাঁটা মারছে কিনা, ড্রয়িং সেন্সেশন, কস্টিকাম, কাঁটা মারা সেন্সেশন, হিপারসালফার, আর্জেন্টাম নাইটিকাম, নাইট্রিক অ্যাসিড ইটসেট্রা, থ্রবিং সেন্সেশন, দপদপ করে, বেলেডোনা, গ্লোনোইন, এসব আছে, ন্যাট্রামিউর। তো আমাদের সেসব জিজ্ঞাসা করতাম, কিন্তু এর তো কোনো সেন্সেশন হয় না, ওই সেন্সেশনটাই চুলকানি, ইচিং। এখন এই ইচিং এর আমরা মডালিটিস নেব। মডালিটিস অনেক রকম হয়, যে একটা রোগ যদি 16 বছর ধরে থাকে তাহলে 16টা সিজন পার হয়েছে, বর্ষাকালও 16টা পার হয়েছে, শীতকালও 16টা পার হয়েছে, গরমকালও 16টা পার হয়েছে। আমরা জানি হোমিওপ্যাথিক ওষুধে আমাদের সিজনাল অ্যাগ্রাভেশনের রেপার্টরিতে আছে অ্যালুমিনা, পেট্রোলিয়াম, হিপারসালফার, এলোসোকোট্রিনা, এসব শীতকালের দিকে বাড়ে। সরিনাম, ফ্লোরিক অ্যাসিড, ল্যাকেসিস, সালফার, এরা গরমকালের দিকে বাড়ে। ন্যাট্রাম সাল্ফ, রাস্টক্স, ডালকামারা, নাক্স মস্টেটা, থুজা, এরা বর্ষাকালের দিকে বাড়ে। ডালকামারা, কলচিকাম, মার্কুরিয়াস, এরা শরৎকালের দিকে বাড়ে। তাই আমরা সিজন যদি 16 বছর, 15 বছর, 10 বছর, 5 বছর, 3 বছর যদি হয়, তাহলে 3টে, 4টে, 5টা সিজন পার হয়েছে। কোনো সিজনের সাথে এই রোগীর, অর্থাৎ ঋতুর সাথে এই রোগের কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমাদের জানতে হবে। ওনার কি নাম? গৌরাঙ্গ বাবু, 16 বছর ধরে আপনি রোগ আপনার শরীরে আছে। আপনি কি লক্ষ্য করে দেখেছেন কোনো পার্টিকুলার ঋতুতে এই রোগটা বাড়ে বা কমে কিনা? এটা সবসময় বুঝতে পারি না, কখনো কখনো বাড়ে, কখনো কখনো কমে। অনেকে বলে ডাক্তারবাবু আমার শীতকালে বাড়ে, গরমকালে কমে যায়। অনেকে বলে গরমকালে বাড়ে আর থাকে না। অনেকে বলে বর্ষা আসলেই হবে। আপনি তেমন কিছু লক্ষ্য করে দেখেছেন? না হলে না বলবেন, বানিয়ে কিছু বলার দরকার নেই। ওনার পার্টিকুলার সিজনাল মডেলিটি কিছু নেই, না থাকলে অনেকে লেখে না, লিখলে ভালো, না থাকলে নাও লিখতে হবে। লেখা ভালো কেন? আমি হয়তো ওষুধ কাজ করছে না, পরে যখন আবার ভেরিফাই করছি, কেসটা ভালো করে দেখছি, বাজাচ্ছি, তখন আবার আমার লেখা থাকলে ওটা জিজ্ঞাসা করতে হবে না। লেখা না থাকলে আমার তো মনে রাখা সব সম্ভব না। আমার মনে হবে এটা বোধহয় জিজ্ঞাসা করা হয়নি, আবার জিজ্ঞাসা করি তো সেই জিনিসটা মাথায় আসবে না। তাই লিখে রাখা ভালো। লেখো সিজনাল মডালিটি, আমি সংক্ষেপে লিখি SM, এখানে পরপর নিচের থেকে একটা কেস করে কমপ্লিট করে যাচ্ছ। SM NP, নাথিং পার্টিকুলার, কোনো সিজনাল মডালিটি আমরা পেলাম না। এইবারে 24 ঘন্টা মডালিটি। সিজনাল মডালিটির পরে আসে আমাদের 24 আওয়ার্স টাইম মডালিটি। টাইম মডালিটি বোগার জোর দিয়েছিল। ওই যে ছাগলটা এসেছিল, টাকলুটা, ওকে বলেছিলাম যে কে কোথায় কি বলেছে বলো তো, বলছে হ্যানিম্যান বলেছিল টাইম মডালিটি। তো তারপর পালিয়েছে, যাই হোক। তো 24 ঘন্টার মধ্যে আমাদের যে সকাল, দুপুর, সন্ধে, রাত্রি বা ঘড়ির কাঁটা ধরে কোনো নির্দিষ্ট সময়ে কি আপনার এটা বাড়া কমা হয়? বুঝেছেন আপনি? রাত্রের দিকে বেশি চুলকায়। অ্যাগ্রাভেট সাইন দাও, বেশি লিখতে হবে না। অ্যাগ্রাভেটের সাইন, অ্যাগ্রাভেট সাইন এরকম ডান দিকে, এই অ্যাগ্রাভেট নাইট, অত বড় করে কেন? নাইট। এবারে
তাহলে রাত্রির দিকে চুলকানিটা বাড়ে। এবারে জিজ্ঞাসা করব, হুইচ পার্ট অফ দ্য নাইট, আপনার রাত্রিবেলার কোন সময়টাই বেশি বাড়ে মনে হয়? রাত্রিবেলা দেখবেন 8টা সাড়ে 8টার পরে একটু চুলকে, আবার যখন ঘুমিয়ে পড়ি তখন অতটা আবার বুঝতে পারি না, তখন মাঝে মাঝে হাতটা চলে আসে চুলকের মধ্যে। ঘুমের মধ্যে যদি বাড়তো, আমরা রেখেছি সেটা একবার ভাবতাম বা অন্য ওষুধ ভাবতাম, কিন্তু ওনার ঘুমের মধ্যে চুলকায় না। আপনি 8টা সাড়ে 8টার সময় দেখেন, হ্যাঁ তখন একটু চুলকায়। তখন কি করেন? তখন একটু নারকেল তেল দিয়ে একটু না না, তখন কি বাইরের থেকে ঘরে ফেরেন? হ্যাঁ তখন আমি কাজে ড্রেস খুললে কিন্তু চর্মরোগ একটু চুলকায়। ড্রেস খোলার পরে বলছেন না তো? না, ড্রেস করার পরে না, এমনি যখনই রাত 8টা সাড়ে 8টা বাজে না তখন দেখবেন একটু চুলকে করে 8 PM, এবারে লেখো অ্যাগ্রাভেটস 8 PM অ্যান্ড onwards, 8টা এবং তারপরে 8 PM অ্যান্ড onwards, 8টা এবং তার পরবর্তী সময়ে। অনেকে বাংলায় পুরো লেখে, ও দেখলে মাথা খারাপ হয়ে যায় আমার, চট করে যেন বুঝতে অসুবিধা হয়, আমার যেন পাজেল মতো লাগে। ইংরেজিতে লেখা থাকলে আমার চট করে আমাকে বুঝতে সুবিধা হয়। সো 8 PM অ্যান্ড onwards। এছাড়া আর কোনো সময় আপনি খুব একটা দেখেন না? দুপুরের দিকে, মাঝরাত্রে, ভোরের দিকে। 8টা থেকে বেড়ে কতক্ষণ বেশি চুলকায়? ওই ধরুন ওই যে তখন 12টা সাড়ে 12টার সময় তো বাথরুমে গেলাম, তখন দেখছি চুল যাচ্ছে, তো ঘুম থেকে ভেঙে গেল। তারপরে লেখো ইভিনিং টু মিড নাইট। ইভিনিং টু মিড নাইট আস্তে আস্তে লেখো। তুমি একটা কজেশন কমপ্লিট সিমটমই তো পাতা ভরিয়ে ফেলছো। ইভিনিং টু মিড নাইট, এরপর পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, জেনারেটিভ সব লিখতে হবে তো। ইভিনিং টু মিড নাইট কিসে? এবারে অ্যাগ্রাভেশন আমরা পেলাম, কোনো খাবারের সাথে সম্পর্ক আছে বাড়া কমা? সেরকম দেখেনি। রোদের সাথে বাড়া কমার সম্পর্ক আছে? চান করার সাথে, জল লাগালে, তেমন আর কিছু মডালিটি অ্যাগ্রাভেশন আমরা পেলাম না। এবারে আমরা খোঁজ করব অ্যামিলিওরেশন, কিসে কমে বা কি করলে কমে, আপনি বুঝতে পারেন? চুলকানি যদি খুব আস্তে করে হাত বুলালে কমে, আর যে কোনো হাত বুলালে কমে, দ্যাট ইজ মার্কুরিয়াস মেজেরিয়াম রাবিং অ্যামিলিওরেশন। খুব যত চুলকালেই কমে, কিছুক্ষণ পরে দ্যাট ইজ ক্লেমেটিস ইরেক্টা। চুলকালে বাড়ে, জ্বালা করে, কিন্তু প্রথমে আরাম লাগে, সালফার। এরকম ক্যাপ আমাদের দেখতে হবে, কিন্তু তেমন কিছু আমরা পেলাম না। তো আমাদের প্রেজেন্ট কমপ্লেন্স সোরিয়াসিস, কজেশন নাথিং পার্টিকুলার, লোকেশন মানে কোন জায়গায়, নাথিং পার্টিকুলার, নির্দিষ্ট কোনো পেলাম না। সিজন নাথিং পার্টিকুলার, সিজনাল অ্যাগ্রাভেশন আমরা পার্টিকুলার কোনো পেলাম না। ইচিং অ্যাগ্রাভেটস শুধু পেলাম 8টা থেকে রাত 12টার মধ্যে। আর মডালিটিজের আমরা কিছু পেলাম না। গরম ঠান্ডা সেঁক দিয়ে দেখেছেন কখনো? ঠান্ডা জলে টান টান করলে কি আরাম লাগে না বাড়ে? ঠান্ডা গরম আপনি কিছুই বুঝতে পারেননি। অ্যামিলিওরেশন, নো অ্যামিলিওরেশন লেখো, নো অ্যামিলিওরেশন, নো সাইনটা দাও, নো অ্যামিলিওরেশন। উল্টো দিকে অ্যাগ্রাভেশন হচ্ছে। নো অ্যামিলিওরেশন বাই হিট অর কোল্ড। গরম ঠান্ডা একটা বিরাট ফ্যাক্টর চর্মরোগের ক্ষেত্রে এবং বাতের ব্যথার ক্ষেত্রে, কিন্তু আমরা ওনার ক্ষেত্রে কোনো হিট কোল্ড মডালিটি এই চর্মরোগের ক্ষেত্রে পেলাম না। রোগীর ক্ষেত্রে মানে ওনার ইন জেনারেলের ক্ষেত্রে তো আমরা আসিনি, জেনারেটিস পরে যখন আসবো তখন জিজ্ঞাসা করব। আমরা প্রেজেন্ট কমপ্লেন্স কমপ্লিট করলাম সোরিয়াসিস, রোগ সোরিয়াসিস। এর ভিতরে পিকিউলার সিমটম পেলাম। তাহলে এই সোরিয়াসিস চর্মরোগ মানে অনেকে সালফার দেবে। যারা বলে ভারতবর্ষের বিরাট গুরু ছিলেন, বিরাট ভগবান মার্কা ডাক্তার ছিলেন হাসান, সে হাসান তার 60 বছরের অভিজ্ঞতায় বলে গেছে প্রথমে আর্সেনিক আয়োর 3x মারতে হবে। আমরা তো তা করতে পারি না, তাই আমরা ভগবান ডাক্তার বলতে পারি না। আমরা এ পর্যন্ত যে রোগটার নাম পেলাম, আর তার মধ্যে একটাই মাত্র সিমটম পেলাম, পিকিউলিয়ার আনকমন সিমটম। সন্ধ্যে 8টা থেকে রাত 8টা থেকে 12টা পর্যন্ত বাড়ে এই স্কিন। আর কিচ্ছু এর মধ্যে পিকিউলিয়ার পেলাম না, শুধু ওটাই লাল কালি দিয়ে দাগিয়ে রাখো, রাত 8টা থেকে 12টা। আর কোনো সিজনাল মডালিটি, পার্টিকুলার মডালিটি বা অ্যাগ্রাভেশন, অ্যামিলিওরেশন আর বিশেষ কিছু পেলাম না। তাহলে এটা হলো প্রেজেন্ট কমপ্লেন নাম্বার 1 সোরিয়াসিস। নাম্বার 1 লেখো, 1 সোরিয়াসিস, দিস ইজ দি মেন কমপ্লেন। এই কমপ্লেন নিয়ে রোগী এসেছে, কিন্তু আমাদের কর্তব্য আরও কিছু কমপ্লেন আছে কিনা। রোগীরা অনেক সময় বলবে আরও তো আছে 2-4টে ডাক্তারবাবু, কিন্তু ওগুলো আপনার এখন দরকার নেই।
আমি এইটা মেন, আপনি আগে এইটা সারান, তো আমার মাথা ব্যথাটা আগে সারান। তখন আমাদের রোগীদের কি বলতে হয় আমি বলছি, শিখে রাখো। কি নাম? গৌরাঙ্গ। আচ্ছা গৌরাঙ্গ বাবু, আপনার এটাই মেন রোগ, এটা সারানোর জন্যই আপনি এসেছেন, ভালো কথা, এটা আমরা সারানোর জন্য আপ্রাণ চেষ্টা করব, কিন্তু আপনার শরীরে আর কোনো রোগ কি আছে? আমাকে শেষ করতে দেবেন। যেমন মাথা, চোখ, নাক, কান, গলা, বুক, পেট, একটা মানুষের তো আরও অনেক রকম সমস্যা থাকে। অনেক সময় রোগীরা ভাবে যে এইটা আমার মেন কষ্ট, এটা সারলে আরেকটা কষ্ট আছে আমি পরে বলবো। অ্যালোপ্যাথি ডাক্তারদের ক্ষেত্রে সেইটা করে ওরা, বা অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। আমাদের কাছে রোগী যত কমপ্লেন সব একবারে বলতে পারবে, আমাদের আরও সুবিধা হয়। আপনার তেমন কোনো অসুবিধা থাকলে আপনি তা বলুন। আমার মাঝে মাঝে গিটগুলো ব্যথা করে। দেখো, নাম্বার 2 কমপ্লেন হাতের গিট। পায়ের গিটে হয় না, পায়ের গিটে না, পায়ের তালুটা হয়। এই পাশগুলোতে একটু ব্যথা, পায়ের তলায়। হ্যাঁ, মাঝে মাঝে আর হাতের কোন গিটে? এই গিটগুলো, ফিঙ্গার জয়েন্টস। তো লেখো নাম্বার 2 rheumatic pain. Number 2 rheumatic pain in the finger joints. Rheumatic pains in the finger joints. Rheumatic pains in the finger joints and soles of feet, পায়ের তলায়, and soles of feet. এই ব্যথাগুলো কখন বাড়ে? এটা প্রায় প্রায়ই বাড়ে। এর কোনো সময় ঠিক নেই। সময় ঠিক নেই। আর কিছু বলবেন? আর চোখে মাঝে মাঝে চোখের জল কাটে, জল আসে। নাম্বার 3 ল্যাক্রিমেশন। একটু গ্যাপ দেবে, একটা কমপ্লেন থেকে আরেকটা কমপ্লেন গ্যাপ রাখবে 1 ইঞ্চি করে। হ্যাঁ লেখো, পরে যদি আর কিছু যোগ করার দরকার হয়। একটা কমপ্লেন আমরা লিখলাম, ফার্স্ট কমপ্লেন সোরিয়াসিস, নাম্বার 2 এই জয়েন্ট পেন, নাম্বার 3 ল্যাক্রিমেশন, একটা থেকে 1 ইঞ্চি করে গ্যাপ থাকবে। নাম্বার 3 ল্যাক্রিমেশন, LACHY, LACHY, LACHRY, সরি LACHRY, MATION, ল্যাক্রিমেশন মানে চোখ দিয়ে জল পড়া। যারা কেস টেকিং করার সময় মেডিকেল টার্মগুলো মনে রাখতে পারে না বা সব মেডিকেল টার্ম জানে না, তারা নর্মাল ইংরেজিতে লিখতে পারে। নর্মাল ইংরেজিও না মনে লিখতে না পারলে তখন বাংলায় লিখবে। যেমন আমি জানি চোখ দিয়ে জল পড়া ল্যাক্রিমেশন শব্দ ডাক্তারিতে, আমি তাই লিখলাম। যারা ল্যাক্রিমেশন জানে না তারা লিখবে আইজ ওয়াটারিং, চোখ দিয়ে জল পড়ছে, বা ওয়াটার সিগ্রেশন ফ্রম দ্য আইজ লিখবে। তাও না বুঝতে পারলে লিখবে, বাংলায় লিখবে চোখ দিয়ে জল পড়ে বা পানি পড়ে। কখন পড়ে চোখ দিয়ে পানি বা জল? এটা একটু সন্ধ্যার দিক থেকে বেশি। এটাও সন্ধ্যের দিকে বাড়ে। কটা নাগাদ? ওই যখন 5টা 5:30 সময় ডিউটি থেকে আসলাম, তখন ওই টিভিতে দেখলাম, তখন চোখ মাঝে মাঝে। টিভি দেখলে হয়? হ্যাঁ, মাঝে মাঝে টিভি না দেখলেও হয়, মাঝে মাঝে টিভি না দেখলেও হয়। যদি টিভি দেখলে হতো তাহলে আমরা বলতাম যে প্রেশার অর স্ট্রেনিং অফ দ্য আইস, কিন্তু উনি বলছেন টিভি না দেখলেও হয়। তাহলে নির্দিষ্ট কোনো সময় নেই, বেশিরভাগ ক্ষেত্রে সন্ধ্যের দিকে, অ্যাগ্রাভেটস ইভিনিং। তাহলে দুটো কমপ্লেনই, আগের চর্মরোগেরটা মডেলিটি ইভিনিং, এটাও ইভিনিং। এইভাবে আমরা একটা গড় করে নিতে পারি, যে কোনো জিনিসের যেমন গড় করা হয়। আমি দেখলাম চর্মরোগটা সন্ধ্যের দিকে বাড়ে, আর চোখে জল পড়াটাও সন্ধ্যার দিকে বাড়ে। সো ইভিনিং অ্যাগ্রাভেশন আমি একটা সিমটম এর মধ্যে পেয়ে গেলাম জেনারেল সিমটম হিসাবে। আর কিছু বলবেন? আপনার বলা শেষ হলে আমাদের প্রশ্ন আছে, আমরা করব। আর একটা আছে, আমার এই সাইডে একটু চামড়াটা মনে হচ্ছে ঝুলে গেছে একটু, আর ওই দুটো গুলির মতো লাগে, চাপ। লাইপোমা হিয়ার অ্যান্ড দেয়ার লিখে রাখো। আমি আর দেখলাম না, আমি বুঝে নিয়েছি মাই অভিজ্ঞতা দিয়ে। লাইপোমা হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে, হিয়ার অ্যান্ড দেয়ার মানে এখানে ওখানে ছোট ছোট লাইপোমা আছে। সো দি পেশেন্ট ইজ সাইকোটিক, সো দি পেশেন্ট ইজ সাইকোটিক, এখানে ওখানে। এবং চর্মরোগ আছে সরিক, সো সাইকোসরিক, সাইকোসরিক, কারণ এই বাতের ব্যথা চলছে, জয়েন্টের ব্যথা, অল জয়েন্টের ব্যথা, সাইকোটিক। এখানে ওখানে গুড়ি গুড়ি আছে, লাইপোমা, সাইকোটিক। চর্মরোগ সরিক, সো ইট ইজ এ পেশেন্ট অফ সাইকোসরিক। আচ্ছা, আপনার শরীরে কোথাও আঁচিল আছে? আঁচিল আপনি বোঝেন? এই গুটি মতন হয় এখানে ওখানে, ছোট 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 হালকা, এটা আছে। অসংখ্য আঁচিল দেখা যাচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ডাক্তারদের দেখায়, দাঁড়ান, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। ইয়েস, মেনি ওয়ার্ডস লেখো, মেনি ওয়ার্ডস অ্যাট নেক রিজিয়ন,
many words at neck region, so the patient is psychotic, psychosoric with predominance of psychosis. এটা প্রমিনেন্টলি পাওয়া গেল। উনি ভালো করে বোঝেননি, বলছিলেন একটা দুটো থাকতে পারে, কিন্তু আমরা দেখলাম প্রচুর পরিমাণে আঁচির আছে। বসুন। সো লেখুন, এটাও প্রেজেন্ট কনফারেন্সের মধ্যে লিখে রাখো, মেনি ওয়ার্ডস ইন নেক রিজিয়ন। আর কিছু বলবেন? না, আর কিছু ওনার বলার নেই। যখন ওনার বলার নেই, আমরা আমাদের পরের চ্যাপ্টারে চলে যাব, পাস্ট হিস্ট্রি। সো আমি এইভাবে দিই, এত কিছু বলার পরে, এত কিছু শেখানোর পরে আমাদের এখানে অন্তত অন্য জায়গায় না করুক, আমার এখানে আসার পরে এখানে জায়গাটা নষ্ট করার কোনো প্রয়োজন আছে? কেন করতে গেলে অনেক দিন বারণ করেছি আমি। আমাদের এখান থেকে দেখো পাস্ট হিস্ট্রি, এই জায়গাটা কি কাজে লাগবে তোমার? আমাদের এখানে অনেক ছেলেরা এসে এই ফরম্যাট দেওয়ার পরেও এই ফরম্যাটে কেস চেকিং করে না, নিজের ইচ্ছা মতো ফরম্যাট বানায়। এখন থেকে সব গর্ধকদের দেখতে পেলে ঘাট ধরে বের করে দেওয়া হবে এখান থেকে। আমি একটা ফরম্যাট বানিয়ে দিচ্ছি, সে ফরম্যাটে করবে। অ্যান্ড দিস ফরম্যাট ইজ নোন অ্যাজ ডক্টর রবিন বর্মনস মেথড অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। কি দিদিমণি হাসছেন কেন আপনি? কারণটা কি? একটু ঘরশত্রু বিভীষণ দেখছি। হ্যাঁ, ঘরশত্রু বিভীষণ নয়। সো পাস্ট হিস্ট্রি, আপনি এই চর্মরোগ ছাড়া এর আগে অন্য কোনো রোগে ভুগেছেন? আপনার জ্ঞান তো মনে পড়ে আমার আগে এইসব রোগ হয়েছিল? ছোটখাটো রোগ তো অনেকই হয়, ডায়রিয়া যে হয়েছে, বড় ধরনের কিছু হয়েছিল? পরে আবার ছোট সময় কালা জ্বর হয়েছিল, একদম ছোট থেকে। কালা জ্বর লেখো, পাস্ট হিস্ট্রি, কালা জ্বর। কালা, কালা কে এলে কালা জ্বর, কিন্তু এ যে ইয়ার লেখে, কালা আজার, এ যে ইয়ার, এ যে এ আর, কালা এ যে এ আর, সরি এ জেড এ আর। এই একটা শব্দ বাংলা থেকে ইংরেজি হয়েছে, সাহেবরা আমাদের বাংলা থেকে ইংরেজি করেছে না আমরা বাঙালিরা সাহেব ইংরেজি থেকে বাংলা করেছে জানা নেই। বাংলায় কিন্তু কালা জ্বর, ইংরেজিতেও কালা জ্বর। একটা অদ্ভুত জিনিস, অনেক দিন থেকে আমার মনে প্রশ্ন জেগেছে যে এটা যদি দেশীয় রোগ হয়, অনেক আগের থেকেই কালা জ্বর থাকে, তাহলে সাহেবরা কি আমাদের থেকে কালা জ্বর লিখলো? তারপর থেকেই সাহেবদের থেকে, ব্রিটিশ থেকে আমেরিকা, বাইরে প্র্যাকটিস অফ মেডিসিন কালা জ্বর নাম ছড়ালো? আর তা যদি হয় তাহলে আমরা গর্বিত যে আমাদের নাম দেওয়া রোগ তোমরা পৃথিবীতে চালালে। যাই হোক, কালা জ্বর হয়েছিল। এই কালা জ্বরের ওষুধ আবিষ্কার করেছিল আমাদেরই বাঙালি ডাক্তার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আর কিছু হয়েছিল? আর কোন চর্মরোগ হয়েছিল এই সোরিয়াসিস হওয়ার আগে? না, এর আগে তো আর। এখানে বসেন, ট্রেনে বসেন বা দাঁড়ান। আর কোন চর্মরোগ হয়েছিল? আর কোথাও ছোটবেলায় চর্মরোগ হয়েছিল, মলম লাগিয়েছিলেন? না, সেরকম কিছু। আর বড় ধরনের কিছু অসুখ আপনার মনে পড়ে? না, একবার ডায়রিয়া হয়েছিল একবার। আর যেমন জিজ্ঞাসা করতে হয়, এখানে জিজ্ঞাসা করা সম্ভব হচ্ছে না, আমি শিখিয়ে দিচ্ছি। এরা যেহেতু সাইকোসিস আছে, রোগীকে আলাদা করে বা যদি সবার সামনে জিজ্ঞাসা করতে হয়, একটু সাইডে নিচু করে আস্তে করে জিজ্ঞাসা করতে হবে। তার গনোরিয়া, সিফিলিস আজকাল হয় না, গনোরিয়া রোগ হয়েছিল কিনা, এইভাবে আস্তে করে তাকে আলাদা ঘরে বা অন্যভাবে জিজ্ঞাসা করতে হবে। এমনভাবে রোগীর সেন্টিমেন্টে বা ব্যক্তিত্বে আঘাত না লাগে। আপনার বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে কোনো বাজারি মহিলার সাথে মেলামেশা হয়েছিল কিনা, বা আপনার অন্য কোনো গার্লফ্রেন্ড ছিল কিনা, তার জন্য আপনার পুরুষাঙ্গ দিয়ে পুজোর মতন বেরিয়েছিল কিনা, এটা জিজ্ঞাসা করার প্রয়োজন আছে, যেটা সবার সামনে আবার জিজ্ঞাসা করতে যাওয়া ঠিক না। কিছু কিছু প্রশ্ন রাজনীতিবিদরা অনেকে যেমন প্রশ্ন দুমদারকে কথা বলে ফেলে, ডাক্তারদেরও খুব মেপে কথা বলতে হয়। উল্টোপাল্টা কথা বললেই খুব মুশকিলের ব্যাপার দাঁড়ায়। একজন সার্জেন, সে শ্বশুর বাড়িতে, আমি তো মানে এত অসভ্য, শ্বশুর বাড়িতে তার বাচ্চা, শ্বশুর আছে, শাশুড়ি আছে, বাচ্চাটা দেখাতে সার্জেন এসছে। সার্জেন এসে তার বাচ্চাটা হাইড্রোসিল হয়েছে, মানে বিচিটা ওই টেস্টিতে জল জমে গেছে। আচ্ছা, এর বাবাকে বলছে, এই তোমার কি এরকম হয়েছিল? সামনে শ্বশুর, শাশুড়ি, শ্যালক, শালিকা, তার মধ্যে জামাইকে জিজ্ঞাসা করছে তোমার বিচি ফুলেছিল কিনা। তো এই ধরনের গাড়ল মার্কা কিছু লোক থাকে, এগুলোকে বলা হয় গাড়ল। তো যাই হোক, এরকম গনোরিয়া থাকলে কি আছে কিনা, আজকাল খুব একটা হয় না, হ্যানিম্যানের যুগ পেরিয়ে গেছে, এখন এই সমস্ত গনোরিয়া, সিফিলিস খুব একটা হয় না, তবু জিজ্ঞাসা করার প্রয়োজন হলে করা যেতে পারে। এছাড়া আপনার আর কোনো বড় অসুখ কিছু মনে পড়ে না? আরও অনেক কিছু জিজ্ঞাসা করা যায়। এনার যে রোগ, তার সাথে খুব একটা সম্পর্ক নেই, যেমন মাথায় আঘাত লেগেছিল কিনা,
সাপে কামড় দিয়েছিল কিনা, বা কোনো কুকুরে কামড় দিয়েছিল, কুকুরে আঁচড় দিয়েছিল, আঁচড় দিয়েছিল, ভ্যাকসিন নিয়েছিলেন? না, ভ্যাকসিন নেই। ভ্যাকসিন নিলে লিখতে হয়, সেটাও কিন্তু এক ধরনের ভ্যাকসিন। কুকুরে কামড়ানোর পরে বা কুকুরে আঁচড় দেওয়ার পরে, আমার যেটুকু দিনে নেবো, অত বলতে হবে না, কুকুরে কামড় দেওয়ার পরে বা আঁচড় দেওয়ার পরে যে র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়, সেটাও কিন্তু এক ধরনের ভ্যাকসিন, সেটাও কিন্তু তার ব্যাড এফেক্টস হয়। এটা অনেকে জানে না, এগুলো নোট করে না, সেগুলো কিন্তু লিখতে হবে। ARS মানে অ্যান্টি র্যাবিস সিরাম দেওয়া হয়েছিল, এনারটা হয়নি। এনার পাস্ট হিস্ট্রিতে আর বিশেষ কিছু নেওয়ার নেই। এবারে লোক FH বা ফ্যামিলি হিস্ট্রি, আপনার ফ্যামিলি হিস্ট্রি মানে আপনার বাবা মা ভাই বোন, এছাড়া বাবার দিকে যারা কাকা পিসি ঠাকুর দাদা ঠাকুরমা, মায়ের দিকে মামা মাসি দাদু দিদিমা, এই রক্তের সাথে যাদের সম্পর্ক আছে, তাদের কারোর এইরকম চর্মরোগ ছিল, এই সোরিয়াসিস ছিল না? ক্যান্সার কারোর ছিল? এই তো লিডিং কোশ্চেন করছি। কোন সব বাবুরা খালি বলে লিডিং কোশ্চেন করো না, লিডিং কোশ্চেন না করলে এখানে বলতে হবে, আর লিডিং কোশ্চেন না করলে এখানে বলতে হবে আপনার বংশে কোনো বড় অসুখ বিসুখ ছিল কিনা মনে করুন তো। রোগী কি কটা মনে রাখবে, কি মনে থাকবে? আমি ক্যাটেগরিক্যালি জিজ্ঞাসা করলে যদি বলতে পারে অসুবিধাটা কি আছে, সেই নাটক করা মালগুলো যারা নটের মতন কথা বলে, তারা প্র্যাকটিক্যাল নয়, তারা রোগী দেখেনি, হাজার হাজার রোগী পর্যালোচনা করেনি। আমি তো এইভাবেই ক্যাটেগরিক্যালি স্পেসিফিক্যালি প্রশ্ন জিজ্ঞাসা করলে উত্তরটা কারেক্ট পাবো। ক্যান্সার কারোর হয়েছিল, টিবি কারোর শুনেছিলেন, হাঁপানি কারোর ছিল, মার হাঁপানি ছিল, তখন আমার বড় হই মাদার অ্যাজমা সাইকোসিস আরো একবার এস্টাবলিশড হলো। এই পেশেন্টের রোগ সারাতে গেলে আমাদের কোনো এক সময় হয় প্রথমে বা মাঝখানে বা পরে অ্যান্টিসাইকোটিক ওষুধ লাগবেই লাগবে। ওনার নিজের বাতের ব্যথা, নিজের আঁচিল আছে, নিজের লাইপোমা আছে এবং মায়ের হাঁপানি ছিল। এই ক্যাটেগরিক্যালি যদি হাঁপানি না জিজ্ঞাসা করতাম, উনি হয়তো মনে করতে পারতেন না। তাই যেসব মালগুলি মাল শব্দ ব্যবহার করছে এই কারণে, কারণ 2 লাইন পড়ে ফুটুর ফুটুর করে লিডিং কোশ্চেন করা খারাপ। টিবি, হাঁপানি, ক্যান্সারের মধ্যে মায়ের হাঁপানি পাওয়া গেল। পাগল ছিল কেউ, মাথা খারাপ, সুইসাইড করেছে কেউ। নাও সব থেকে বেশি আরেকটা চ্যাপ্টার, এই পর্যন্ত অনেক সময় অ্যালোপ্যাথি ডাক্তাররা জিজ্ঞাসা করে, প্রেজেন্ট কমপ্লেন্ট অত ভেঙে ভেঙে জিজ্ঞাসা করে না, প্রেজেন্ট সিমটমকে কমপ্লিট সিমটমে কনভার্ট করে না। পাস্ট হিস্ট্রি কিছু জিজ্ঞাসা করতে পারে, ফ্যামিলি হিস্ট্রি জিজ্ঞাসা করতে পারে, নাও পারে, কিন্তু যেটা করে না, যেটা চায় না, যেটা প্রয়োজন হয় না, সেটা হোমিওপ্যাথিক জেনারেল সিমটমস। কেন্ট যার নাম দিয়েছে জেনারেলিটিস, জেনারেলিটিস মানে জেনারেল সিমটম, পার্টিকুলার সিমটম না। এনার পার্টিকুলার সিমটম হয়ে গেল চুলকানি, এখানে ওখানে চামড়ার উপরে হচ্ছে, দ্যাট ইজ পার্টিকুলার। জেনারেল সিমটম 2 ভাগে ভাগ করা হয়, মেন্টাল জেনারেল অ্যান্ড ফিজিক্যাল জেনারেল। আর একটা জেনারেল প্যাথোলজিক্যাল জেনারেল। এই আঁচিলটা পার্টিকুলার সিমটম, কিন্তু সারা গায়ে একটা লোকের আঁচিল ভরে গেছে, তখন আঁচিল জেনারেল সিমটম। টিউমার একটা হয়েছে হাতের মাথায়, পার্টিকুলার সিমটম। টিউমার সারা শরীরে ভরে যাচ্ছে একটার পর একটা, টিউমার ইজ দ্য জেনারেল সিমটম। কিন্তু কি জেনারেল? ফিজিওলজিক্যাল জেনারেল না, এগুলো প্যাথোলজি, এগুলো তো রোগ, সো প্যাথোলজিক্যাল জেনারেল। তো জেনারেল সিমটম 3 প্রকার, মেন্টাল সিমটম, মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল অ্যান্ড প্যাথোলজিক্যাল জেনারেল। মেন্টাল জেনারেলের মধ্যে আসে মানসিক সব সিমটম, মানসিক রাগ, ইচ্ছা অনিচ্ছা, সন্দেহ, জেদ, রুডনেস, এইসব আমাদের জিজ্ঞাসা করতে হবে। ফিজিক্যাল জেনারেলের মধ্যে বারবার বলেছি, ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট, অ্যাপেটাইট, স্লিপ, ড্রিমস, থার্মাল রিঅ্যাকশন, মেনস্ট্রুয়েশন, স্টুল, ইউরিন, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি অর নট, হেমারেজিক ডায়াথিস অর নট, হিলিং অফ উন্ড ইজিলি অর নট, বেদিং প্রেফার্স অর নট। আর এই বেদিং, এই যে হাসান আলী যার কথা বলি আমরা, আলোচনা করি, বড় পণ্ডিত, এই বাত, ইংরেজি বাত, BATH, বাত মানে চান করা বা গোসল করা, এটা যখন ING যোগ হয় তখন উচ্চারণ হয় বেদিং। হাসান আলী একদিন একটা ছেলেকে বলেছে, আরে রবীন বর্মন ইংরেজির কি জানে, বাতিংকে বলছে বেদিং। ছাগল জানে না, বাত যখন ING যোগ হয় তখন তার উচ্চারণ হয়ে যায় বেদিং। ইংরেজিতে বাংলাদেশের একটি ছাত্র, আমাদের জুনিয়র ডাক্তার, সিনিয়র হতে চলেছে, জুনিয়র বলাটাই ভুল, তো ও ইংরেজি জানে, ভালো ছেলে। আর অনেকেই জানে, আমাদের মেহেদী হাসান, তো মেহেদী হাসান নিশ্চয় জানে, যখন ওটাকে ING যোগ করা হয় বেদিং হয়ে যায়। তো এইসব জেনারেল সিমটম লাগে আছে কিনা আমাদের জিজ্ঞাসা করতে হবে। আমরা এবার এই রোগীকে জিজ্ঞাসা করব।
আপনার শরীরে শীত বেশি না গরম বেশি? গরম। গরমটাই বেশি। HCR সংক্ষেপে লেখার চেষ্টা করবে সবাই। HCR হিট কোরিলেশন হট। এবারে এই হট বা এই খেতে ভালোবাসে, খেতে চায় না, এগুলি যে প্লাস লেখে আমাদের এখানে ছেলেরা হাসে, ডাক্তাররা হাসে, ওরা বোঝে না। একটি মেয়ে মৌসুমী আক্তার এখন ফোন করছে, মানে ফেসবুকে যে ক্লাস হচ্ছে দেখে না, জানে না, নাটক করছে, জানেই না, এখন ফোন করছে। মৌসুমী আক্তার রংপুরে বাড়ি। কত বড় অসভ্য এবং কত বড় অভদ্র এরা, এদিকে শিখতে চায়। তো গ্রেডেশন, এই 3টে প্লাস দেবো হট বা 2টো প্লাস দেবো বা নর্মালি লিখবো, এটা রোগীর বলার উপরে এবং আমার অ্যানালিসিস উপরে নির্ভর করে। মোটামুটি একটু গরম না খুব গরম লাগে আপনার? ভালোই গরম, ভালো লাগে। গরম মোটামুটি লাগে, ঠিক আছে, 2 প্লাস দিয়ে রাখো। কি খেতে? ডিজার, ডি, ডি লেখো, ডিজার, ডি। ওটা কি লিখলো তো? ও করলে তুমি ডি, আজকাল ও এর মতো হয়ে যাচ্ছে। কি কি খাবার দাবার আপনি খেতে বেশি ভালোবাসেন? আমি গরম টাইপের জিনিস খেতে বেশি ভালোবাসি। কিরকম? ঠান্ডা জিনিস আমার খুব ভালো লাগে না। অল্প গরম না অনেক গরম? মিডিয়াম। ডিজার ওয়ান ফুড নিজে আগের থেকে বলে দিল উনি, ট্রিপল প্লাস, ট্রিপল প্লাস। আস্তে আস্তে পরিষ্কার করে লিখবে। অনেক ছেলে এখানে লেখে, হাতের লেখা বোঝা যায় না, দায় ছাড়া যেন চাকরি করতে এসছে। আমি প্রচন্ড ঘৃণা করি, প্রচন্ড অবজ্ঞা করি, প্রচন্ড অশ্রদ্ধা করি এদের। যে কোনো কাজে যখন ফাঁকি দেয় এবং চিকিৎসার ক্ষেত্রে রোগীদের কেস টেকিং নিয়ে, চিকিৎসা নিয়ে যখন ছেলেখেলা করে, আমি অত্যন্ত অসন্তুষ্ট হই। প্রত্যেকটা রোগী আমার কাছে মূল্যবান, প্রত্যেকটা রোগীর জীবন আমার কাছে অত্যন্ত দামি, প্রত্যেকটা রোগী আমার নিজের ভাই বোন সন্তান মা বাবার মতন। আর কেস টেকিং গুছিয়ে করতে হবে। অনেকে থার্স্ট লিখছে টি, আমি অ্যাব্রিভিয়েশন করি, একবার আমার থেকে বড় অ্যাব্রিভিয়েটার হয়ে গেছে। মনে হয় যে একবার মানে কি বলবো, আর খারাপ কথা বলতে ইচ্ছা করে, মনে হয় পশ্চাৎ দেশে এক লাথি মারি। একেবারে এত পণ্ডিত, এত ব্যস্ত যে ডি লিখছে, এ লিখছে, হ্যাঁ সোয়েড এস লিখছে। সো ডি দেয়ার ফর ওয়ার্ম ফুড, আন্ডারলাইন করো, ইম্পর্টেন্ট। উনি নিজের থেকেই জোর দিয়ে বলল, ডি দেয়ার ফর ওয়ার্ম ফুড। মাছ মাংস ডিমের মধ্যে এই তো ক্যাটেগরিক্যাল জিজ্ঞেস করবো, না হলে সঠিক উত্তর পাবো না। এটাই ডক্টর রবীন বর্মনস মেথড অফ ট্রিটমেন্ট। সব বেটা বলে গেছে খেতাবি কথা, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন। রোগীকে লিডিং কোশ্চেন করো না। রবীন বর্মন শিখে গেল যে লিডিং কোশ্চেন না জিজ্ঞাসা করলে তুমি সঠিক উত্তর পাবে না। মাছ মাংস ডিম 3টির মধ্যে আপনি কোনটা বেশি ভালোবাসেন? আমি মাছ ভালোবাসি, কিন্তু ওই চালানি বড় মাছ ভালোবাসি। মাংস ভালোবাসেন? মাংস, খাসির মাংস হলে হয় না হলে হয়। মাছ মাংসের প্রতি ওনার অত বেশি ডিজায়ার বাই আবারশন বোঝা যাচ্ছে না। এখন রোগী বললেই, মাছ বললেই, মাংস বললেই লিখতে হবে তা না। নিজের বিচার বুদ্ধি দিয়ে নিজেকে অ্যানালিসিস করে লেখার নিয়ম তেমন বুঝলাম না আমরা। মিষ্টি কি আপনি পছন্দ করেন? অ্যাভারশন টু সুইটস স্ট্রং। রোগী নিজেই লাফিয়ে উঠে না বলছে, এভি সুইটস। আন্ডারলাইন করো, ডবল প্লাস করো। মিষ্টি অপছন্দ। তিতো ভালোবাসেন? উচ্চে টুচ্চে সব? ডিজার বিটার। খাওয়া ভালো বলে খান, আপনার খুব পছন্দ? আমার তিতো আমার ভালো লাগে, বেশি ভালো লাগে। প্রায় দিতে বলেন বাড়িতে। একটা লোক পেয়েছিলাম আমি, বলেছিল 250 গ্রাম করে উচ্ছে যদি ভাজা না দেয় তাহলে মনে হয় যে বউকে মেরেই ফেলে দেবো আজ। সেরকম তো হয় না, দেখ সেরকম না হলেই ভালো। তো ডি দেয়ার ফর বিটার ওয়ার্ম ফুড। এছাড়া আর কোন নির্দিষ্ট খাবার পছন্দ করেন? কাঁচা লঙ্কা পছন্দ করেন? কাঁচা লঙ্কা লাগে একটা দুটো খান মুড়ির সাথে বা ভাতের সাথে। ডি দেয়ার গ্রিন চিলি। গ্রিন চিলি ডাক্তারি করছে, অনেক ছাগল মার্কা ডাক্তাররা আমার এখানে আসে। চিলি বানান, যেটা শীত সেটা লিখছে আই, আর যেটা লঙ্কা সেটা লিখছে ওয়াই। সো গ্রিন চিলি আই, CAI গ্রিন চিলি। সো লঙ্কা ভালোবাসে, খাবার দাবার একটু গরম ভালোবাসে। কাঁচা নুন পাতে খান না? খান। কাঁচা নুন কি রোজ লাগে? এই যে ওনাকে তো বলেছিলাম কি কি খাবার দাবার পছন্দ অপছন্দ বলুন, কাঁচা নুন বলেছিল। ক্যাটেগরিক্যালি জিজ্ঞাসা করলাম তাই জানতে পারলাম। রান্নায় যা হয় তাছাড়া কি আপনার রোজ নিতে হয়? নিতেই হবে। ডি দেয়ার ফর সল্ট। ডি দেয়ার ফর সল্ট। ডবল প্লাস দাও, আন্ডারলাইন করো। এই যে ডি দেয়ার, প্রত্যেকটা ডি দেয়ার আলাদা আলাদা লিখবে পরপর।
একটা কমা দিয়ে আরেকটা লিখবে না, যাতে পট করে দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, মাথায় ঢোকাতে সুবিধা হয়। অনেকে এক লাইনে গেটিয়ে 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 লিখে যাচ্ছে। কোল্ড এক লাইনে, ফুড পরের লাইনে। ভীষণ অসভ্যতা, কারণ কোল্ড পুরো লেখো নিচের লাইনে। আমার ফেসবুকের যে পোস্ট করি সে দেখো শেখার আছে এই কেস টেকিংটা। আমি প্রত্যেকটা পয়েন্ট কেটে কেটে আলাদা করে স্টার দিয়ে দিয়ে করি, যাতে পট করে মাথায় ঢোকে, বুঝতে সুবিধা হয়। সো ডিজ আর ফর সল্ট, ডিজ আর ফর বিটার, ডিজ আর ফর সল্ট। নুন খেতে চায়, অনেক সময় অনেক সিমটম মনে না থাকলেও কেস টেকিং দেখে মনে আসে। যেমন আমাদের লবণ খেতে চাইছে, তিতো খেতে চাইছে, আমাদের দুটো সিমটম ন্যাট্রেমিওর মনে করিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আমরা জিজ্ঞাসা করে নেব, রুটি কি আপনি পছন্দ করেন? রুটি খায়। ন্যাট্রেমিওর রুটি খায়, এক সময় খুব খেত, পরে অপছন্দ করে। তো যাই হোক, রুটি ডিজায়ার ফর ব্রেড লেখো। তাই ন্যাট্রেমিওরে দুটোই ঠিক, অ্যাভারশনটা ব্রেড বেশি ইম্পর্টেন্ট, আর ডিজায়ার ফর ব্রেডও ধরা দেয়। ডিজায়ার ফর ব্রেড লেখো কমা দিয়ে ব্রেড। প্রত্যেকটা ডি আলাদা আলাদা করে নিচে লিখবে। মাছ মাংস ডিম হলে হয়, না হলে হয়, একেবারে অপছন্দ তেমন কিছু ব্যাপার নেই। তাহলে আমরা খাদ্যদ্রব্যের ইচ্ছা অনিচ্ছা মোটামুটি পেয়ে গেলাম। ডিজায়ার, অ্যাভারশন, একেবারে অপছন্দ, দুই চোখে দেখতে ইচ্ছা করে না, এমন কোন খাবার কি আছে? যেগুলো খুব মশলা জাতীয় কোনো জিনিস হবে আমার ভালো। অ্যাভারশন, স্পাইসি ফুড। অ্যাভারশন নতুন হেডিং হবে। অ্যাভারশন হেডিং একটা লাইন দিয়ে একই প্যাটার্ন করবে। তো সুইটস অ্যাভারশন আছে অলরেডি। অ্যাভারশন লেখো, আবার অ্যাভারশন লেখো। এভি স্পাইসি ফুড। এ ছোট হাতের হচ্ছে কেন? তুমি একটা সেন্টেন্স আরম্ভ করছো, তোমরা মানুষ হবে কবে? আরে সেন্টেন্স আরম্ভ করছো এ ছোট হাতের দিয়ে। অ্যাভারশন স্পাইসি, CY SPICY, স্পাইসি ফুড। ডিজায়ার, অ্যাভারশন। এবার থার্স্ট, পিপাসা, TH। আমি TH লিখছি, আমার এখানে দুদিন থেকে সে শুধু টি লিখছে। ওরে বাবা, গুরুর থেকে এক কাটি উপরে এমন ছেলে দেখছি তো অনেকেই, আমার তো নাম মনে নেই। তো পিপাসা কেমন? জল পিপাসা 3 লিটার 3.5 লিটার জল পার ডে। থার্স্ট প্লাস প্লাস, থার্স্ট প্লাস প্লাস। ঘাম কেমন? ভালো। সোয়েট প্লাস প্লাস, সোয়েট প্লাস প্লাস। ঘামের ব্যাপারে এবার প্রশ্ন আছে। ঘামে গন্ধ হয়, গন্ধ হয়? নেই, নেই বলে চলে যাবো তা না, ওটা লিখবো না, আমার বুঝতে সুবিধা হবে। লেখো OFF, ও কমা দিয়ে OFF। OFF মানে অফেন্সিভ, গুণ চিহ্ন, ক্রস। অফেন্সিভ নেই, অফেন্সিভ নেই, পরিষ্কার করে লেখো। অফেন্সিভ নেই। ঘাম আছে কিন্তু ঘামে অফেন্সিভ নেই। ঘাম ঘুমের মধ্যে বেশি হয়, কোনিয়াম সাম্বুকাস থুজা। ঘুমের মধ্যে বেশি হয়। এই সিমটমের এখন দাম কম, তার কারণ যখনকার দিনে এইসব ভাবা হয়েছে, অনেক কিছু ভাবতে হয়। তখন তো ফ্যান ট্যান ছিল না, গরমে কিন্তু ঘুমালে লোকের ঘাম হয়। এখন ফ্যান চলছে, এসি চলছে, ঘুমের মধ্যে কার ঘাম হবে? তার মধ্যে যদি হয় তাহলে সেটাই হবে বেশি পিকুলিয়ার, আনকমন। সো ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট। নাও অ্যাপিটাইট। খিদে কেমন? খিদে ভালো। অ্যাপিটাইট প্লাস প্লাস। নির্দিষ্ট সময় আছে, যেই সময় আমার বেশি খিদে পাই, এমন সময় আছে। কখন? সকালে বলো 10টা 10:30টার মধ্যে না হলে খুব প্রচন্ড 10টা 10:30টায় খুব খিদে পায়। অ্যাপিটাইট ইনক্রিজ at 10 to 11 AM, সালফারের সিমটম। অ্যাপিটাইট ইনক্রিজ at 10 to 11 AM। বারবার বলছি, আবার জানাচ্ছি, যারা কেস টেকিং শেখার জন্য এখানে ওখানে বিনোজলের মধ্যে গিয়ে ঢুকে যাচ্ছ, ঘাস জঙ্গলের মধ্যে ঢুকছো, আর প্রয়োজন নেই। কেস টেকিং শেখাতে আরম্ভ করেছি। যদি ব্লক থেকে আমাকে লেখো, সবার ব্লক করে দেবো। দুই বাংলার ঘরে ঘরে হোমিওপ্যাথ ডাক্তার, ক্লাসিক্যাল ডাক্তার তৈরি করব। আর কার কোথাও যাওয়ার দরকার নেই, আর চিটিংবাজদের পাল্লায় পড়ার দরকার নেই। অনেকবার শুনছি, ফেসবুকে অনেকবার দেখছি যে অমুক আলী টাকা নিয়েছিল কেস টেকিং শেখাবে বলে, তারপরে আমাকে ব্লক করে দিয়েছে। আর কেস টেকিং শেখানোর নাম করে
এর সমালোচনা, ওর সমালোচনা, এই সব চলে। দিস ইজ দি প্রসিডিওর অফ কেস টেকিং। এই প্রসিডিওর আমি তৈরি করেছি সবার থেকে নিয়ে সিস্টেমে, এইভাবে সিস্টেমে কেউ বলেনি। হ্যানিম্যানের অ্যাফোরিজম 84 নম্বরে বলবে যে এই সব পয়েন্টগুলো বলেছে, এত সুন্দরভাবে সবগুলো পয়েন্ট বলা নেই, কারণ আরও অন্যান্যরা অনেকভাবে বলেছে, সবার থেকে কালেকশন করে নিয়ে তৈরি করা। ডক্টর রবিন বর্মনস মেথড অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, ফার্স্ট পার্ট কেস টেকিং। স্লিপ, ঘুম কেমন? ঘুম ঠিকই আছে। ওটা লাল কালি লাগাও সকাল 10টা থেকে 11টার মধ্যে। পিকিউলিয়ার আনকমন সিমটম থাকলে বা গ্রেড বেশি থাকলে সেগুলো আন্ডারলাইন করো, কারণ এই আন্ডারলাইনগুলি দেখে তোমাকে এরপরে ওষুধ সিলেকশন করতে হবে। আমার কেস টেকিংয়ের পরে এই আন্ডারলাইনগুলি তো দেখেই আমাকে ওষুধ সিলেকশন করতে হবে। ঘুম কেমন? ঘুম ভালো আছে। ঘুমের কোনো প্রবলেম কিছু নেই। স্লিপ নর্মাল, স্লিপ নর্মাল, এন লিখতে পারো নর্মাল। স্বপ্ন দেখেন কোনো কিছুর? হ্যাঁ, একটু স্বপ্ন আমাদের একই স্বপ্ন ঘুরে ফিরে বারবার দেখেন, তেমন কিছু আছে? ওই ভয়ের স্বপ্নটা বেশি। ড্রিমস অফ ফিয়ার, ড্রিমস অফ ফিয়ার। বেদিং এবারে লেখো। চান করতে পছন্দ করেন? রোজ করেন? শীতকালেও করেন? গরমকালের কভার করেন? অবশ্য একবারই করি। একবারই করেন। তো ড্রিম বেদিং নর্মাল। প্রেফার্স রোজ সহ্য করতে পারেন? না, একদম না, খুব কষ্ট হয়। কি হয়? প্রচন্ড গা জ্বালা করে। সান হিট ইনটলারেবল। তারপরে রিডিং সান হিট ইনটলারেবল। সান হিট, সূর্যের তাপ, সান হিট অর সানশাইন ইনটলারেবল। আন্ডারলাইন করো, উনি মোটেই সহ্য করতে পারেন না। আমাদের ন্যাট্রামিউরের সিমটম কিন্তু আসছে। রুটি পছন্দ করে, তিতো পছন্দ করে, পাতে কাঁচা নুন খায়, রোদ একেবারেই পছন্দ করে না। And Nectarmure also very important medicine for skin disease, all kinds of skin disease. হ্যাঁ, চোখ দিয়ে জল পড়ে, ল্যাক্রিমেশন ইজ অলসো কভার্ড বাই। কিন্তু তবুও আমরা এখন Nectarmure সিলেকশন করতে পারি না। তাহলে কি কি পেলাম? ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সুইট, অ্যাপিটাইট, স্লিপ, ড্রিমস, থার্মাল রিয়াকশন, THR, TR, এবার হেডিং T/R, থার্মাল রিয়াকশন। আপনার শরীরে শীত বেশি না গরম বেশি? কোনটাতে আপনি বেশি কষ্ট পান? গরমে বেশি কষ্ট হয়। হট পেশেন্ট হয়, হিট কোল্ডেশন হয়ে গেছে। সিসিভি আমি লিখছি, সিসিভি সবাইকে শেখাচ্ছি। এইখানে আবার ওস্তাদি করে বাইরে অনেক জায়গায় দেখি একজন লিখছে ইসিসি, ইজিলি ক্যাসেস কোল্ড। কেন একটা ফর্মুলা রাখলে কি হয়? ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি। অনেক মানুষের সর্দি কাশি প্রায় লাগে, চট করে লেগে যায়। আপনার কি এই সিমটম আছে না লাগে না? সর্দি কাশি সেরকম একটা লাগে। সিসিভি লিখবো, লিখে গুণ চিহ্ন দেবো, সর্দি কাশি প্রায় লাগে না। হিলিং অফ উন্ড, HOW, হিলিং অফ উন্ড, HOW। আপনার কোথাও কেটে বা ছড়ে গেলে চট করে শুকায় না ঘা মতন হয়ে যায়, শুকাতে চায় না? সুগার। হিলিং অফ উন্ড, কুইক, কিউ, বড়তে কিউ দিলে হবে। সো স্টুল, পায়খানা ঠিক আছে। রোজ ক্লিয়ার হয়, পরিষ্কার, খুব শক্ত হয় না। স্টুল নর্মাল। প্রস্রাবের কোনো অসুবিধা আছে? না। ইউরিন নর্মাল, প্রস্রাবে খুব দুর্গন্ধ হয় না? না। আমরা ন্যাট্রামিউরের অনেক সিমটম পাচ্ছি, তাহলে ন্যাট্রামিউরের সেই সিমটম জিজ্ঞাসা করব। কাছাকাছি লোকজন থাকলে প্রস্রাব করতে একটু কুণ্ঠাবোধ করে, কিন্তু জিজ্ঞাসা করার একটা ভদ্রতা আছে, একটা শালীনতা আছে, একটা সিস্টেম আছে। দুম করে যদি একটা লোককে, অনেক আমার এখানে একটা ছেলে আসতো, তাকে ব্লক করে দিয়েছিলাম। সে ধর্ম নিয়ে বেশি নাটক করছিল, বলল মা কালী আমাকে ওষুধ বলে দেয়, আমি দিই, আর আপনি বলছেন কিনা ধর্ম নিয়ে তর্ক করছেন? কি বিশ্বাস যেন বিরাটি থাকে, সুনির্মল বিশ্বাস। ব্লক করে দিয়েছি। ওই ছেলেটি এখানে শুধু একদিন কেস টেকিং করেছিল, ওরে বাবা, সে যেন ঘরের মধ্যে ঝড় বইছে, যেন পুলিশ এসছে, পুলিশ এনকোয়ারি করছে। রোগীকে ভদ্রভাবে, শান্তভাবে, সোবার হইতে জিজ্ঞাসা করতে হবে। ওই গনোরিয়া জিজ্ঞাসা করার কথা বললাম। এই প্রস্রাবের কথা কিভাবে জিজ্ঞাসা করছি শিখে নাও। পুরুষ মানুষ তো রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করে, মেয়েরা করতে পারে না। পুরুষ মানুষ বাবলা গাছের আড়াল হলে বা ইটের পাঁজার আড়ালে দাঁড়িয়ে মোটামুটি করে, প্রস্রাব করতে পারে। অনেকে তাও করে না, পারে না, তাও বড্ড হেজিটেশন হয় মেয়েদের মতন। না বাবা, আরো দেখি কোথায় জায়গা পাওয়া যায়। আপনি কি পারেন না আপনি ওই দলে? একেবারে কিছুতেই করতে পারি না। পারে, তাহলে ক্যান পাস, ক্যান নট নয়। লেখো সি, এখানে লেখো বড় এতদিন ধরে তুমি কি শিখছো এখানে? বড় হাতের লেখো সি, বড় হাতের সি, ক্যান পাস, পি বড় হাতের, P
পি বড় হাতের ক্যান পাস ইউরিন, ইউ বড় হাতের ক্যান পাস ইউরিন, ইফ আই 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 বড় হাতের। একসাথে গ্যাপ দিলে কেন তুমি? গ্যাপ দেওয়ার কারণটা কি? ক্যান পাস ইউরিন ইফ আদার্স প্রেজেন্ট, আই ও পি। মাঝখানে গ্যাপ দিতে কে বলেছে? প্রস্রাব করতে পারে, আন্ডারলাইন করো। আবার যাতে জিজ্ঞাসা না করতে হয়, তাদের খুব একটা অসুবিধা হয় না, সর্দি কাশি ঘন ঘন লাগে না, যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে, অসুবিধা হয় না। এইসব সিমটম ন্যাট্রামিউর কন্ট্রাইন্ডিকেট, তাতে কিছু এসে যায় না। একটা লোকের সব লক্ষণ থাকতে হবে এমন তো কোনো কথা নেই। নাও মেন্টাল সিমটম চলে যায়। মাইন্ড মেন্টাল সিমটম সব শেষে জিজ্ঞাসা করার কথা, কারণ রোগী আমার সাথে অনেকটা সহনশীল হয়ে যাক। আমি জোকিং করে হাসির কথা বলে রোগীর মুডটাকে ভালো করার পরে, আমার সাথে একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার করার পরে, যে ডাক্তারবাবুকে অনেকে এসে বলে না, আপনাকে ফেসবুকে যেমন দেখি, যেমন শুনি, গলা যেমন শুনি, আপনি তো চা না ডাক্তারবাবু, আমার খুব ভালো লাগলো। তার মানে রোগীর সাথে ফ্রেন্ডলি হওয়ার পরে, মেলামেশার পরে, তারপরে মেন্টাল সিমটম জিজ্ঞাসা করার দরকার, যাতে ফ্রিলি আমরা সিমটম পেতে পারি। তাই মেন্টাল সিমটম শুড আস্ক অ্যাট লাস্ট, সবার শেষে। রাগ কেমন? চট করে রাগ হয় না, চট করে রাগ হয় না, কিন্তু কোনো অন্যায় দেখলে পরে সহ্য করতে পারি। অন্যায় সহ্য করতে পারেন না। লেখো ইনজাস্টিস ক্যান নট টলারেট। ইনজাস্টিস, আমি লিখতাম ইনজাস্টিস ক্যান নট, আই সি এন, তুমি লেখো পুরো ইনজাস্টিস ক্যান নট টলারেট। কস্টিকাম ইজ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। এমনি চট করে কথায় কথায় বদরাগ হয় না। সেন্টিমেন্ট বা ইমোশন কেমন? না, আমি একটু মাইন্ড নিয়ে চলি। হ্যাঁ, কেউ একটা কিছু ঝট করে একটা আমার সমানে লাগলে খুব লাগে মনে। হ্যাঁ, মনে খুব সেন্টিমেন্টাল প্লাস প্লাস এ সিমটম অফ ন্যাট্রামিউর, এ সিমটম অফ ন্যাট্রামিউর স্টাফিসেগ্রিয়া ইগনেশিয়া পালসেটিলা সিপিয়া। সেন্টিমেন্টাল প্লাস প্লাস, সেন্টিমেন্টাল প্লাস প্লাস। সহজে পুরুষ মানুষের পায় না, মেয়েদেরই বেশি পায়। তবু অনেক পুরুষ মানুষের মধ্যে দেখা যায় সহজে কান্না পেয়ে যায় এত ইমোশনাল হলে। সিনেমা দেখতে, টিভি দেখতে, বা কোনো দুঃখ ঘটনা শুনলে আপনার কি সহজে কান্না পেয়ে যায়? কোনো দুঃখ দেখলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। দুঃখ দেখলে চোখ দিয়ে জল আসে, এছাড়া আর আসে না খুব একটা। দুঃখের সময় আছে, অন্যের দুঃখ কষ্টে কাতর হন, না, অন্য দুঃখ দেখলে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। চোখ দিয়ে জল বেরোলে হবে না, হাতটা পকেটে দেয়, সাহায্য করার কিছু আপনার সামর্থ্য মতো কিছু চেষ্টা করেন, মানসিকতা থাকে। সিম্প্যাথেটিক অ্যাটিটিউড, সো আওয়ার মেডিসিন ইজ ন্যাট্রামিউর। সিম্প্যাথেটিক অ্যাটিটিউড, সিম্প্যাথেটিক আন্ডারলাইন ডবল প্লাস, সিম্প্যাথেটিক আন্ডারলাইন ডবল প্লাস। সো সিম্প্যাথেটিক। কোনো কিছুর ভয় পান, নির্দিষ্ট কোনো জিনিসের এক একটা মানুষের ভয় থাকে। কারুর চোর ডাকাতের উপরে ভয়, কারুর অন্ধকারের ভয়, কারুর ভূতের ভয়, কারুর জলের ভয়, কারুর সাপের ভয়, কারুর ঠাকুর দেবতা উপরওয়ালার ভয়। আপনার কি এরকম কোনো স্পেসিফিক, কারুর কুকুর ছাগল বিড়ালের ভয়, কোনো ভয় আছে কি? ভয়টা একটু রাতের দিকে যে একলা বেরোতে গেলে একটু অন্ধকার অন্ধকার একটু ভয়টা লাগে। ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ ডার্কনেস। অন্ধকারে উনি একটু ভয় পান, ফিয়ার অফ ডার্কনেস। চোর ডাকাতের কোনো ভয় আছে? বাড়িতে চোর ডাকাত ঢুকেছে এরকম মনে টনে হয়, দরজা জানলা ভালো করে দেখেন, তেমন কিছু নেই। সো এই আমাদের মোটামুটি কেস টেকিং করলাম, এইভাবেই আমরা কেস টেকিং করি। আমি এটা করলে আরো কম সময় হয়ে যেত, চটপট করে নিতে পারতাম। এইভাবেই কেস টেকিং। বন্ধ ঘরে ভয় লাগে। হ্যাঁ, ঘর- ফিয়ার অফ ক্লোজ রুম, ক্লোজ রুম, ক্লস্ট্রোফোবিয়া যাকে বলা হয়, ফিয়ার অফ ক্লোজ রুম। আপনি ঘরের দরজা জানলা খোলা রাখা পছন্দ করেন না বন্ধ রাখা পছন্দ করেন? খোলামেলা, প্রেফার্স ওপেন এয়ার, প্রেফার্স ওপেন এয়ার। তাহলে এই আমরা কেস টেকিং করলাম, এই আমরা একটা কেস টেকিং করলাম। দি পার্সন হ্যাজ বিন সাফারিং ফ্রম সোরিয়াসিস অ্যান্ড দ্য সোরিয়াসিস ইজ ট্রিটেড বাই অয়েন্টমেন্ট। মলম দিয়ে সারানো হয়েছে। মলম দিয়ে যদি রোগ সারানো হয়, চাপা দেওয়া হয়, আমরা যদি দেখতে চাই কোন কোন ওষুধ ক্লিনিক্যালি পাওয়া গেছে, রেপার্টরি চলে যেতে হয় স্কিন, রেপার্টরি কেন্টে রেপার্টরি চলে যেতে হয় স্কিন, স্কিন ইরাপশন সাপ্রেসড, ইরাপশন সাপ্রেসড। ইরাপশন সাপ্রেসড। ডান দিকের পেজে আছে এখানটাই।
ইরাপশন সাপ্রেসড, ইরাপশন সাপ্রেসড আমরা দেখে নিলাম। ইরাপশন সাপ্রেসড এলিমেন্টস ফ্রম নেট্রাম মিউর নেই। নেক্সট, so many wards here and there, lipoma here and there, lacrimation নেট্রাম মিউর কভার করে। চুলকানিটা সন্ধ্যের দিকে বাড়ে। আমরা জেনারেল সিমটমে পেলাম ডিজায়ার ফর সল্ট, ওয়ার্ম ফুড, সুইটস। মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে। এটা লাইকোপোডিয়ামের এই দুটো সিমটম আছে। সন্ধ্যের দিকে বাড়ে, 8টা পর্যন্ত, 4টে থেকে 8টা বাড়ে, কিন্তু ওনার 8টার পরে বাড়ছে। কিন্তু চুলকানিটা আবার সন্ধ্যের দিকেও। আরেকটা কোনটা সন্ধ্যের দিকে বাড়ে? চোখের ল্যাক্রিমেশনটা 8টার আগেই বাড়ে। সো দেয়ার আর সাম সিমটমস অফ লাইকোপোডিয়াম, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ ক্লোজড রুম, এগুলো লাইকো ইন্ডিকেট করে। সকাল 10টা থেকে 11টার দিকে বৃদ্ধি নেট্রাম মিউর, ঠিক 10টায় বৃদ্ধি নেট্রাম মিউর, 11টায় বৃদ্ধি সালফার। মলম লাগানো হয়েছে, 11টার সময় বৃদ্ধি। খিদে খুব বেশি লাগলে দেরি করতে পারে না, কিন্তু মিষ্টি খাওয়ার প্রতি কোনো প্রবণতা নেই। সালফার লাগলে আমরা পরে দেখব সাপ্রেশন হয়েছে, যদি ইন্টার কারেন্ট হিসাবে লাগতে পারে। তাহলে সব কিছু বিবেচনা করে আমাদের নেট্রাম মিউর ইজ দ্য চয়েস অফ মেডিসিন। কারণ রোগী রোদ সহ্য করতে পারে না, সান হিট ইনটলারেবল। রোগী লবণ খেতে ভালোবাসে, রোগী রুটি খেতে ভালোবাসে, রোগী তিতো ভালোবাসে, রোগীর ঘাম বেশি। সকাল 10টার সময় অ্যাগ্রাভেশন, স্পেসিফিক অ্যাগ্রাভেশন সকাল 10টা থেকে 11টার মধ্যে নেট্রাম মিউর। রোদ সহ্য করতে পারে না, নেট্রাম মিউর। স্কিন ডিজিজের উপরে কাজ আছে, নেট্রাম মিউর। ল্যাক্রিমেশন, নেট্রাম মিউর। সো নেট্রাম মিউর ইজ দ্য চয়েস অফ মেডিসিন কনসিডারিং দ্য অল পয়েন্টস। সো লেটস প্রেসক্রাইব নেট্রাম মিউর ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি। এই ভিডিও কেস্টিকিংয়ের জন্য যেমন শেখালাম, দেখালাম, তেমনি এই পেশেন্ট নেট্রাম মিউর কেমন থাকে তা আমরা দেখে রাখবো। আমরা শেষ করার আগে পাটা আরেকবার দেখে রাখি, পরের ভিডিওতে আমরা দেখব আপনার যে পাটায় বেশি আছে সেই জায়গাটা দেখে রাখেন। আমরা দেখে রাখলাম ঠিক কী পজিশন আছে ওনার এই স্কিন ডিজিজটা। আমরা 2 মাস পরে এই কেসের ফলো আপ করবো, আবার ভিডিও করে ফলো আপ করে দেখাবো। তাহলে আরম্ভ হয়ে গেল লাইভ কেস টেকিং। যখনই সুযোগ পাবো একটা করে লাইভ কেস টেকিং নেব। কেস টেকিং যারা শিখতে চাইছো, শেখার জন্যে যেসব উলুবনকে মুক্ত মাণিক্য ভেবে দৌড়াচ্ছ, আর যাওয়ার প্রয়োজন নেই। শেখাবো, শুধু আমার সাথে থাকো। আমার প্রাপ্য সম্মানটুকু দাও, প্রাপ্য ভালোবাসাটুকু দাও। তাহলে আজ এখানে রাখলাম। হ্যাভ এ গুড নাইট টু এভরিবডি মাই ফ্রেন্ডস। কেমন লাগলো জানাও। ফেসবুকে একটা পোস্ট দিচ্ছি আমি, সবার মতামত দেখি।